হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু কনসেপ্ট চেজার্স। আমি তোমাদের অঙ্কিতা দি। দেখো, আজ আমরা শুরু করতে চলেছি তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর কেমিক্যাল কাইনেটিক্স বাকি এই রাসায়নিক গতিবিদ্যা বলে যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির, সেই চ্যাপ্টারটা। দেখো, চ্যাপ্টারের নাম কি না রাসায়নিক গতিবিদ্যা। মানে এই চ্যাপ্টারের নাম থেকেই বোঝা যাচ্ছে যে আমরা এই চ্যাপ্টারে কি পড়বো না বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে পড়বো। দেখো, আমি এখানে লিখে রেখেছি যে আমরা কি কি জানবো, এই চ্যাপ্টার থেকে আমরা কি কি জানবো। দেখো, এই চ্যাপ্টার থেকে আমরা কি কি জানবো না একটি বিক্রিয়া কত দ্রুত গতিতে সম্পন্ন হয়, অর্থাৎ কি বিক্রিয়ার বেগ বা হার নির্ণয় কিভাবে করব সেটা আমরা এই চ্যাপ্টার থেকে জানবো। আর কি জানবো, বিক্রিয়ার বেগ বা হার নিয়ন্ত্রণকারী বিভিন্ন কারকগুলি কি, মানে কোন কোন বিষয়ের উপর বিক্রিয়ার বেগটা বা বিক্রিয়ার হার নির্ভর করছে। আর কি একটি বিক্রিয়া সম্পন্ন হতে কত সময়ের প্রয়োজন হয়, আর কোনো মুহূর্তে ওই বিক্রিয়ায় কতটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। কোন চ্যাপ্টার থেকে না এই রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টার থেকে। তো দেখো, এই রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারে আমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে জানবো, রাসায়নিক বিক্রিয়াকে কত ভাগে ভাগ করা যায় সেই সব কিছু জানবো। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন তোমাদের বোর্ডের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমন এরপরে যেসব কম্পিটিটিভ এক্সামগুলোতে তোমরা বসবে সেইটার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, তাহলে এবার শুরু করি যে এই চ্যাপ্টারটাতে আসলে কি রয়েছে। দেখো, রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স এই চ্যাপ্টারে আমরা রাসায়নিক বিক্রিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করব। প্রথমে আমরা কিভাবে ভাগ করব? প্রথমে আমরা রাসায়নিক বিক্রিয়া প্রথমে আমরা রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করব। কিসের ভিত্তিতে ভাগ করব না ওই রাসায়নিক বিক্রিয়ায় যে সমস্ত পদার্থগুলো অংশগ্রহণ করছে, সেই সব পদার্থ কি দশায় রয়েছে তার উপর ভিত্তি করে আমরা রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করব। কি কি না, একটা হলো সমসত্ব রাসায়নিক বিক্রিয়া। আর একটা কি না, আর একটা হলো অসমসত্ব রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ কি আমরা রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করছি। কিসের উপর ভিত্তি করে এটা ভাগ করলাম? ওই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলোর দশার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা সমসত্ব রাসায়নিক বিক্রিয়া আর একটা অসমসত্ব রাসায়নিক বিক্রিয়া। দেখো, সমসত্ব রাসায়নিক বিক্রিয়া আমরা কোনগুলোকে বলবো না, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায়, আমি যদি একটু লিখি তাহলে কি হবে না, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক কোনগুলো না, বিক্রিয়ক হচ্ছে যেগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, যে সমস্ত পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে সেগুলো কি বিক্রিয়ক পদার্থ। আর বিক্রিয়ক পদার্থ থেকে কি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। তা যেই সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ একই দশায় থাকে, মানে বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থ একই দশায় থাকবে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায়, সেটাকে আমরা কি বলবো না, সেটাকে আমরা বলবো সমসত্ব রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলো যদি গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে বিক্রিয়াজাত পদার্থ যেন গ্যাসীয় অবস্থায় থাকবে। বিক্রিয়ক পদার্থগুলো যদি কঠিন অবস্থায় থাকে তাহলে বিক্রিয়াজাত পদার্থ কঠিন অবস্থায় থাকবে। তাহলে যদি এরকম বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তাহলে আমরা সেই বিক্রিয়াকে সমসত্ব রাসায়নিক বিক্রিয়া বলবো। আর অসমসত্ব রাসায়নিক বিক্রিয়া কোনগুলো না, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায়
যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ আলাদা আলাদা দশায় থাকে। দেখো, সমসত্ব রাসায়নিক বিক্রিয়ার যদি একটা উদাহরণ বলি, কি উদাহরণ? না দেখো, NO এটা কি? নাইট্রিক অক্সাইড। এটা একটা গ্যাস। এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। তো দেখো, এখানে 2 দিলে এখানে 2। দেখো, এখানে এটাও গ্যাস। দেখো, এখানে এটা সমসত্ব রাসায়নিক বিক্রিয়া কেন হচ্ছে? দেখো, এখানে নাইট্রিক অক্সাইড এটা গ্যাস, বিক্রিয়ক পদার্থ, আর অক্সিজেন কি? এটাও গ্যাস, এটাও বিক্রিয়ক পদার্থ। দেখো, এখানে বিক্রিয়ক পদার্থ দুটো কি গ্যাসীয় অবস্থায় রয়েছে, আর বিক্রিয়াজাত পদার্থ কি নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটাও গ্যাসীয় অবস্থায় রয়েছে। তাহলে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ একই দশায় রয়েছে, সব গ্যাসীয় দশায় রয়েছে, তাই কি এটা সমসত্ব রাসায়নিক বিক্রিয়া। এরপর যদি অসমসত্ব রাসায়নিক বিক্রিয়া দেখি, তাহলে অসমসত্ব রাসায়নিক বিক্রিয়া কি হবে? তাহলে কি না, দেখো, জিঙ্ক কি এখানে সলিড অবস্থায় রয়েছে, অর্থাৎ কি জিঙ্ক কঠিন অবস্থায় রয়েছে। এটি অ্যাকুয়াস অবস্থায় থাকা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ZnSO4। এটা কি অ্যাকুয়াস অবস্থায় থাকে, প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। দেখো, এখানে বিক্রিয়ক পদার্থ কে? বিক্রিয়ক পদার্থ এখানে জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড। আর এগুলো কি? এগুলো বিক্রিয়াজাত পদার্থ, জিঙ্ক, সালফেট আর হাইড্রোজেন। দেখো, জিঙ্ক এখানে সলিড বা কি কঠিন অবস্থায় রয়েছে, আর সালফিউরিক অ্যাসিড এখানে অ্যাকুয়াস অবস্থায় রয়েছে। আবার জিঙ্ক, সালফেট অ্যাকুয়াস অবস্থায় রয়েছে, আর হাইড্রোজেন গ্যাস অবস্থায় রয়েছে। তো দেখো, এখানে বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থগুলো কিন্তু আলাদা আলাদা দশায় রয়েছে, এরা কিন্তু একই দশায় নেই। তাই এটা একটা অসমসত্ব রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। দেখো, এরপর আবার কি লিখেছি? রাসায়নিক বিক্রিয়া মানে কি? এখানে আবার রাসায়নিক বিক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করব। কি ভাগে ভাগ করব? না, এখানে রাসায়নিক বিক্রিয়াকে 3টে ভাগে ভাগ করব। দেখো, কিসের ওপর ভিত্তি করে ভাগ করব? না, বিক্রিয়ার হারের ওপর ভিত্তি করে, অর্থাৎ বিক্রিয়াটা খুব দ্রুত সম্পন্ন হচ্ছে নাকি খুব ধীর গতিতে সম্পন্ন হচ্ছে নাকি মধ্যম গতিতে সম্পন্ন হচ্ছে, তার উপর ভিত্তি করে আমরা রাসায়নিক বিক্রিয়াকে আবার 3টে ভাগে ভাগ করব। তো দেখো, আবার কি 3টে ভাগে ভাগ করব? না, একটা হলো খুব ধীর গতির বিক্রিয়া, আর একটা কি? মধ্যম গতি সম্পন্ন বিক্রিয়া। আর আরেকটা কি ভাগে ভাগ করব? না, আরেকটা ভাগ কি? না, খুব দ্রুত গতির বিক্রিয়া। দেখো, তাহলে কি না, বিক্রিয়ার হারের ওপর ভিত্তি করে আবার আমরা রাসায়নিক বিক্রিয়াকে 3টে ভাগে ভাগ করতে পারছি। খুব ধীর গতির বিক্রিয়া, দেখো নাম শুনেই বোঝা যাচ্ছে কি যে এই খুব ধীর গতির বিক্রিয়ার মধ্যে যে সমস্ত বিক্রিয়াগুলো পড়বে তারা কি খুব ধীর গতিতে সম্পন্ন হবে, তাদের কি বিক্রিয়ার হার খুব কম। আর মধ্যম গতি সম্পন্ন বিক্রিয়া মানে কি? খুব ধীর গতিতেও না, আবার খুব দ্রুত গতিতেও না। আর খুব দ্রুত গতির বিক্রিয়া, এর নাম শুনে বোঝা যাচ্ছে কি যে এর বিক্রিয়ার রেটটা বা বিক্রিয়ার যে হার সেটা কি অনেক বেশি হবে, তাই এটা খুব দ্রুত গতির বিক্রিয়া। দেখো, এই 3টা সম্বন্ধে তাহলে যদি দেখি, খুব ধীর গতির বিক্রিয়াটা কি হবে? না, খুব ধীর গতির বিক্রিয়া, দেখো, খুব ধীর গতির বিক্রিয়া এগুলো কিন্তু কি হয়? এগুলি সম্পন্ন হতে কখনো কখনো বছর খানেক টাইম লেগে যায়, বছর খানেক সময় লেগে যায়। তাহলে দেখো, একটা বিক্রিয়া সম্পন্ন হতে প্রায় বছর খানেক সময় লেগে যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে কি আমরা বিক্রিয়ার হারটা ঠিকঠাক নির্ণয় করতে পারবো? তাই এর ক্ষেত্রে কি বিক্রিয়া হার নির্ণয় করা যায় না, বিক্রিয়া হার নির্ণয় করা যায় না। দেখো, মধ্যম গতির বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? না, এগুলি
খুব দ্রুত গতিতে, এগুলি খুব দ্রুত গতিতে বা খুব কি ধীর গতিতে সম্পন্ন হয় না, মধ্যম গতিতে সম্পন্ন হয়। তাই কি হয় না, তাই এই মধ্যম গতি সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কি বিক্রিয়ার হারটা খুব সহজেই নির্ণয় করা যায়। আর দ্রুত গতির বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, খুব দ্রুত গতির বিক্রিয়া সম্পন্ন হতে 10 টু দি পাওয়ার -16 থেকে 10 টু দি পাওয়ার -12 সেকেন্ড সময় লাগে। তাই কি বিক্রিয়া হার নির্ণয় করা যায় না। দেখো এবার কি করব না, এবার এই খুব ধীর গতি সম্পন্ন বিক্রিয়া, মধ্যম গতি সম্পন্ন বিক্রিয়া আর খুব দ্রুত গতি সম্পন্ন এই 3 ধরনের বিক্রিয়ার আমরা একটা করে উদাহরণ দেখব, কারণ কখনো পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে। তাহলে দেখো খুব ধীর গতি সম্পন্ন বিক্রিয়া, এরকম বিক্রিয়া কোনটা না, এরকম বিক্রিয়া হলো ঘরের উষ্ণতায় যখন ঘরের উষ্ণতায় H2O এর উৎপাদন, মানে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন এরা যুক্ত হয়ে যে জল উৎপন্ন করে ঘরের টেম্পারেচারে, সেটা খুব ধীর গতি সম্পন্ন বিক্রিয়া। কারণ কি এতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তো এখানে দেখো 2 তাহলে ঘরের উষ্ণতায় জলের উৎপাদন হয়, যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যে জল উৎপন্ন করে ঘরের উষ্ণতায়, সেটা কিন্তু খুব ধীর গতি সম্পন্ন বিক্রিয়ার উদাহরণ। মধ্যম গতি সম্পন্ন বিক্রিয়ার উদাহরণ কি না, সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ C12H22O11, এটা কি সুক্রোজের সংকেত না। সুক্রোজের যে হাইড্রোলিসিস হয় বা আর্দ্র বিশ্লেষণ হয়, এতে কি উৎপন্ন হয়, এটা সুক্রোজ। এতে কি উৎপন্ন হয় না, এতে উৎপন্ন হয় গ্লুকোজ C6H12O6 গ্লুকোজ। আর কি উৎপন্ন হয়, ফ্রুক্টোজ C6H12O6 ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজ যে উৎপন্ন হয়, এটা কিন্তু একটা মধ্যম গতি সম্পন্ন বিক্রিয়া। আর খুব দ্রুত গতি সম্পন্ন বিক্রিয়া কি হবে না, Ag+ NO3- এদের সাথে আরো কিসের বিক্রিয়া, Na++Cl-। এই বিক্রিয়াতে কি উৎপন্ন হয় না, AgCl এর অধক্ষেপ উৎপন্ন হয় প্লাস Na+ আর NO3- থাকে। এটা কি, এটা হলো যেহেতু আয়ন বিনিময়ের মাধ্যমে বিক্রিয়াটা ঘটে, তাই এটা কি খুব দ্রুত গতি সম্পন্ন বিক্রিয়া। দেখো তাহলে এতটা পর্যন্ত বোঝা গেল। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়াকে দুটো জিনিসের উপর ভিত্তি করে আমরা ভাগ করেছি। প্রথমটা আমরা সেই রাসায়নিক বিক্রিয়াতে যে সমস্ত পদার্থগুলো অংশগ্রহণ করছে তাদের দশার উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করেছি, আর রাসায়নিক বিক্রিয়াটা কিরকম গতিতে সম্পন্ন হচ্ছে তার উপর ভিত্তি করে আবার আমরা এটাকে 3 ভাগে ভাগ করেছি। দেখো এবার আমরা রাসায়নিক বিক্রিয়াকে আবার 3টে ভাগে ভাগ করতে পারবো। আবার 3টে ভাগে আমরা রাসায়নিক বিক্রিয়াকে ভাগ করতে পারবো। কি 3টে ভাগ না, দেখো রাসায়নিক বিক্রিয়াকে আমরা 3টে ভাগে কিতে ভাগ করতে পারি না, একটা হলো মৌলিক বা এক ধাপ সম্পন্ন বিক্রিয়া। আর এটা কি জটিল বা বহু ধাপ সম্পন্ন বিক্রিয়া। আর একটা কি না, আর একটা হলো শৃঙ্খল বিক্রিয়া। তাহলে আবার আমরা রাসায়নিক বিক্রিয়াকে 3টে ভাগে ভাগ করতে পারলাম। দেখো মৌলিক বা এক ধাপ বিশিষ্ট বিক্রিয়ার উদাহরণ কি হতে পারে না, মৌলিক বা এক ধাপ বিশিষ্ট বিক্রিয়ার উদাহরণ হলো PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড গ্যাস। এটা বিয়োজিত হয়ে PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাসে পরিণত হয়। এটা কিন্তু এক ধাপ বিশিষ্ট বিক্রিয়া। এরপর দেখো জটিল বা বহুধাপ বিশিষ্ট বিক্রিয়ার উদাহরণ। দেখো স্টেপ 1 2 ধাপ বিশিষ্ট একটা বিক্রিয়ার কথা বলি। দেখো স্টেপ 1-এ বা প্রথম ধাপে কি ঘটবে না, প্রথম ধাপে Na2 গ্যাস ফ্লোরিন গ্যাসের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করে না, Na2 গ্যাস ফ্লোরিন গ্যাসের সাথে যুক্ত হয়ে NO2F
গ্যাস উৎপন্ন করে। এরপর স্টেপ 2-তে আবার কি ঘটে? স্টেপ 2-তে না 2-তে আবার NO2 গ্যাস ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে আবার NO2F গ্যাস তৈরি করে। তো দেখো দুটোর মোট বিক্রিয়াটা আসলে কি হয়? না মোট বিক্রিয়া হয় 2NO2 গ্যাস প্লাস F2 গ্যাস, ফ্লোরিন গ্যাস, 2NO2F গ্যাস তৈরি হয়। দেখো এগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় দেবে না, তবুও তোমাদের জেনে রাখতে হবে যে মৌলিক বা একধাপ সম্পন্ন বিক্রিয়াটা বলতে কি বোঝাতে চেয়েছে তার একটা উদাহরণ, জটিল বা বহুধাপ সম্পন্ন বিক্রিয়া বলতে কি বোঝাতে চেয়েছে তার একটা উদাহরণ। আর শৃঙ্খল বিক্রিয়া, দেখো শৃঙ্খল বিক্রিয়াটা আমি এখানে বলছি। শৃঙ্খল বিক্রিয়াটা কেমন হয়? না শৃঙ্খল বিক্রিয়াটা এখানে কি হয় না, শৃঙ্খল বিক্রিয়াটা কিন্তু একটা চক্রীয় আকারে এটা চলতেই থাকে। দেখো শৃঙ্খল বিক্রিয়ার উদাহরণ কি হবে? উদাহরণ Cl2 গ্যাস একে H নেও বা সূর্যালোকে দিলে কি হবে? মুক্তমূলক, ক্লোরিন মুক্তমূলক তৈরি হলো। এবার কি মিথেনের সাথে ক্লোরিন মুক্তমূলকের বিক্রিয়াতে CH3Cl তৈরি হয়, CH3 মুক্তমূলক, মিথাইল মুক্তমূলক তৈরি হয়, প্লাস কি HCl তৈরি হয়। এরপর এই CH3 মুক্তমূলক ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে CH3Cl তৈরি করে, প্লাস কি হয় আবার একটা ক্লোরিন মুক্তমূলক তৈরি হয়। এবার কি হয় না, এবার CH3 মুক্তমূলক ডট, এই মাথায় ডট মানে কেটা মুক্তমূলক, প্লাস CH3 ডট মুক্তমূলক, এখান থেকে কি তৈরি হয়? ইথেন, CH3 এটা মানে কি C2H6 মানে ইথেন তৈরি হলো। তাহলে দেখো এটা কিন্তু একটা শৃঙ্খল বিক্রিয়ার উদাহরণ, যেটা কি মুক্তমূলক তৈরির মাধ্যমে ঘটলো। দেখো এরপর কি রয়েছে না, এরপর আমরা এই চ্যাপ্টারের মূল টপিকে কিন্তু ঢুকলাম। কি না বিক্রিয়ার হার বা রেট বা রিয়াকশন রেট বা কি বিক্রিয়ার হার। দেখো সময়ের সাপেক্ষে কোনো রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার সময় নির্দিষ্ট উষ্ণতায় গাঢ়ত্বের যে পরিবর্তন হয় তাকেই আমরা কি বলবো? রাসায়নিক বিক্রিয়ার হার। দেখো রাসায়নিক বিক্রিয়াতে কি হয়? বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার সময়ের সাপেক্ষে এদের গাঢ়ত্বের যে পরিবর্তন ঘটছে সেটাই কি ওই বিক্রিয়ার হার। তাহলে দেখো বিক্রিয়ার হারকে কিন্তু আমরা দুইভাবে লিখতে পারি। কেন আমরা দুইভাবে লিখতে পারি? দেখো বিক্রিয়া হার মানে আমরা সেটাকে বিক্রিয়ক পদার্থের সাপেক্ষেও লিখতে পারি, আবার বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষেও লিখতে পারি। বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে কিভাবে লিখতে পারি? দেখো যখন বিক্রিয়ক পদার্থ থেকে কোনো রাসায়নিক বিক্রিয়াতে যখন বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, মানে রিয়াক্ট্যান্ট কি বিক্রিয়ক পদার্থ, সেখান থেকে যখন বিক্রিয়াজাত পদার্থ প্রোডাক্ট তৈরি হয় তখন তো দেখো রিয়াক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্ট তৈরি হয় তখন কি মানে এই বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থটা উৎপন্ন হচ্ছে। তাহলে বিক্রিয়ক পদার্থ থেকে যদি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তাহলে যত সময় কি অতিবাহিত হবে তত কি এই বিক্রিয়ক পদার্থটা কমতে থাকবে। দেখো বাইরে থেকে তো কেউ কোনো পদার্থ যোগ করছে না, এই বিক্রিয়ক পদার্থ থেকেই বিক্রিয়াজাতটা উৎপন্ন হচ্ছে। তাহলে বিক্রিয়াজাত কোত্থেকে উৎপন্ন হচ্ছে? নিশ্চয়ই বিক্রিয়ক পদার্থটা কমে যাচ্ছে, এই বিক্রিয়া করেই তো বিক্রিয়াজাতটাকে উৎপন্ন করছে। তাহলে যত সময় অতিবাহিত হবে বিক্রিয়ক পদার্থ কমতে থাকবে আর কি বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বাড়তে থাকবে। তাহলে দেখো বিক্রিয়া হারকে আমরা বিক্রিয়ক পদার্থের সাপেক্ষেও লিখতে পারি, আবার বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষেও লিখতে পারি। বিক্রিয়া হার বা এর রেটকে যদি আমরা আর দিয়ে প্রকাশ করি তাহলে বিক্রিয়া হার সমান আমরা কি লিখতে পারি? বিক্রিয়া হার সমান আমরা লিখতে পারি যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস। এই তো দেখলাম বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে, তাহলে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস বাই সময়।
সময়ের সাপেক্ষে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কতটা হ্রাস পাচ্ছে সেটা একটা বিক্রিয়া হার। আবার আমরা যদি বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে লিখি তাহলে কি লিখব? বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধি, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি বাই কি সময়ের সাপেক্ষে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা একটা হার। তাহলে দেখো রাসায়নিক বিক্রিয়ার হারকে কিন্তু আমরা বিক্রিয়ক পদার্থের সাপেক্ষেও লিখতে পারি, আবার বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষেও লিখতে পারি। তফাৎ কি দুটোর মধ্যে? যে সময় যত অতিবাহিত হচ্ছে বিক্রিয়ক পদার্থটা কমে যাচ্ছে, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে, আর কি বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে। তাই যখন আমরা হার লিখবো কি লিখবো না বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস বাই সময়, আর যখন আমরা বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে লিখবো তখন লিখবো বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি বাই সময়। তাহলে দেখো আশা করি বিক্রিয়া হারটা বোঝা গেল। দেখো আমরা যদি এবার এই রাসায়নিক বিক্রিয়া হার সমান এই দুটো জিনিস থেকে আমরা যদি এবার এর এককটা দেখি, একক তাহলে কি হবে? বিক্রিয়া হারের একক দেখো ওপরে কি রয়েছে গাঢ়ত্ব, প্রতি ক্ষেত্রে ওপরে কি রয়েছে গাঢ়ত্ব, তাহলে ওপরে কি হবে গাঢ়ত্বের একক, গাঢ়ত্বের একক, আর নিচে কি রয়েছে সময়, আর নিচে তাহলে কি হবে সময়ের একক, সময়ের একক। দেখো গাঢ়ত্বের একক কি হবে না গাঢ়ত্বের একক মোল পার লিটার, সময়ের একক যদি সেকেন্ডও হতে পারে, মিনিটও হতে পারে, আর আওয়ারও হতে পারে। যদি আমরা সেকেন্ড নিয়েই চলি তাহলে কি হবে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে কি এটাই একক রাসায়নিক বিক্রিয়া হারের একক এটাই। দেখো এবার যদি আমি গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে দেখি, গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে যদি এর এককটা দেখি, গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে যদি এর এককটা দেখি তাহলে কি হবে? তাহলে হবে চাপের একক, চাপের একক, চাপের একক বাই কি হবে সময়ের একক, চাপের একক বাই সময়ের একক, সময়ের একক। তাহলে দেখো চাপের একক কি হয়, চাপের একক যদি আমরা এটিএম নিই, আর সময়ের একক কি হতে পারে মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে, আওয়ার হতে পারে। সেকেন্ড নিয়ে যদি চলি তাহলে হবে এটিএম সেকেন্ড ইনভার্স, মিনিট নিয়ে যদি চলি তাহলে হবে এটিএম মিনিট ইনভার্স, আর আওয়ার নিয়ে বা ঘন্টা নিয়ে যদি চলি তাহলে হবে এটিএম আওয়ার ইনভার্স। তাহলে দেখো বোঝা গেল যে এই বিক্রিয়া হারের একক আসলে কি আর বিক্রিয়া হার ব্যাপারটা আসলে কি। দেখো তাহলে আমরা কি দেখলাম যে একটা রাসায়নিক বিক্রিয়া ধরো এ থেকে এ কি এখানে রিঅ্যাক্ট্যান্ট আর এখানে বি উৎপন্ন হচ্ছে, বি এখানে কি প্রোডাক্ট। তাহলে দেখো এ থেকে বি এই রাসায়নিক বিক্রিয়াটার ক্ষেত্রে যত সময় বাড়ছে, বিক্রিয়া শুরুতে কি ছিল, বিক্রিয়া শুরুতে বি এর কোনো পরিমাণই ছিল না, কোনো বিক্রিয়াজাত পদার্থ তখন উৎপন্নই হয়নি, তাহলে তখন এর পরিমাণ 0 ছিল আর এ তখন 100% ছিল। এরপর যত সময় অতিবাহিত হচ্ছে তত কি এ থেকে বি উৎপন্ন হচ্ছে, তাহলে এর গাঢ় তখন কমে যাচ্ছে। ধরো এর গাঢ়ত্ব কমে 50 এসেছে, তাহলে বি কি 50 উৎপন্ন হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ক্রমশ কমছে আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব ক্রমশ বাড়ছে। তাহলে এ যদি আমি একটা গ্রাফ করি তাহলে গ্রাফটা কেমন হবে দেখো। তাহলে যদি একটা গ্রাফ করি এদিকে কি এদিকে গাঢ়ত্ব, এদিকে গাঢ়ত্ব, আর এদিকে কি এদিকে হচ্ছে তোমার সময়, এদিকে গাঢ়ত্ব আর এদিকে সময়। তাহলে দেখো গ্রাফটা আসলে কেমন হবে। এটা কি এটা কার গ্রাফ? দেখো ক্রমশ বাড়ছে, কে বাড়ছে? বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাড়ছে। তার মানে কি, তার মানে এটা বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে, এটা বিক্রিয়াজাত পদার্থ, এটা বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে মানে এটা বি এর ক্ষেত্রে গ্রাফটা কি এর কি ক্রমশ বাড়ছে, তার মানে এটা এর গ্রাফ। আর বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে কি গাঢ়ত্ব ক্রমশ কমে যায়, তাহলে বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে দেখো গাঢ়ত্ব ক্রমশ কমে যাচ্ছে, বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে গাঢ়ত্ব ক্রমশ কমে যাচ্ছে। তাহলে এটা কি বিক্রিয়ক পদার্থের গ্রাফ, বিক্রিয়ক পদার্থ রিঅ্যাক্ট্যান্ট। তাহলে দেখো এবার যদি একটা বিক্রিয়া দেখি কি না, বিক্রিয়া ধরো এ থেকে বি উৎপন্ন হচ্ছে, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। তো দেখো এর ক্ষেত্রে আমরা যদি বিক্রিয়া হার লিখি, বিক্রিয়া হার আর রেট
হার মানে কি, হারের ইংলিশ কি রেট, তার জন্য এটা আর। সবসময় আমরা বিক্রিয়া হারকে আর দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে দেখো আর, তাহলে বিক্রিয়া হার সমান, তাহলে আমরা কি লিখবো, বিক্রিয়া হার সমান আমরা কি দেখেছি যে যদি বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে লিখি তাহলে কি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস, আর যদি বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে লিখি তাহলে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি। তো দেখো আমরা এখানে যদি দুটোর একসাথে লিখি, দুটোই যদি একসাথে করি, দুটোকেই যদি একসাথে লিখি তাহলে কি হবে, তাহলে আমরা হ্রাস বৃদ্ধি না লিখে আমরা কি লিখবো, আমরা শুধু লিখবো পরিবর্তন। তাহলে আমরা তখন লিখবো গাঢ়ত্বের পরিবর্তন, গাঢ়ত্বের পরিবর্তন। এবার সেটা বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে হ্রাস হবে আর বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে বৃদ্ধি হবে। তাহলে তখন আমরা লিখবো গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়, এরকম লিখবো। তাহলে দেখো কোনো কিছুর পরিবর্তন মানে আমরা কি বোঝাই, ডেল দিয়ে বোঝাই, কোনো কিছুর পরিবর্তনকে আমরা ডেল দিয়ে বোঝাই। তাহলে এখানে যদি আমরা পরিবর্তন লিখি তাহলে এখানে ডেল সি বাই ডেল টি, মানে এখানে গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, এটা এখানে বিক্রিয়া হার, গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। দেখো যখন আমরা ডেল দেব, এখানে ডেলটা কিন্তু বড় পরিবর্তনের ক্ষেত্রে, মানে যখন পরিবর্তনটা অনেক বেশি, বড় পরিবর্তনের ক্ষেত্রে যখন পরিবর্তনটা অনেক বেশি। ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে, ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে, ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে কি লিখব আমরা, কিন্তু তখন সেটাকে ডি দিয়ে লিখব, ডিসি বাই ডিটি। ডিটা ক্ষুদ্রের ক্ষেত্রে আর ডেলটা বড় পরিবর্তনের ক্ষেত্রে। তাহলে বোঝা গেল। আর যখন এরকম ক্ষুদ্র পরিবর্তন ঘটবে তখন এই বিক্রিয়া হারটাকে আমরা কি বলবো, তাৎক্ষণিক বিক্রিয়া হার, তাৎক্ষণিক বিক্রিয়া হার, তাৎক্ষণিক বিক্রিয়া হার। তো তাহলে দেখো এবার আমাদেরকে তাহলে কোনো একটা বিক্রিয়া দেওয়া থাকলে তার বিক্রিয়া হার কিভাবে লিখতে হয় সেটাই, সেই রিপ্রেজেন্টেশনটা এবার শিখতে হবে। ধরো আমি একটা বিক্রিয়া দিলাম, এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হচ্ছে। তাহলে দেখো এখানে ভালো করে বুঝবে। তাহলে এখানে বিক্রিয়ক পদার্থকে, রিয়াক্ট্যান্ট বিক্রিয়ক পদার্থ কারা, এ আর বি, এরা দুজনে বিক্রিয়া করে কি সি আর ডি উৎপন্ন করছে। তাহলে এখানে এ আর বি হলো রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ, আর সি আর ডি হলো কি বিক্রিয়াজাত পদার্থ বা কি প্রোডাক্ট। তাহলে দেখো আমি যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হারটা লিখি তাহলে কেমন লিখবো, বিক্রিয়া হারটা যদি লিখি কেমন লিখবো, দেখো বিক্রিয়া হার এ সাপেক্ষে, বি এর সাপেক্ষে, সি এর সাপেক্ষে, ডি এর সাপেক্ষে সবার ক্ষেত্রে কিন্তু একই হবে। কখনোই বিক্রিয়া হার এ সাপেক্ষে আলাদা, বি এর সাপেক্ষে আলাদা হবে না, একই হবে। দেখো আমরা কিভাবে লিখবো সেটা, মাইনাস, ধরো এটা বড় পরিবর্তনের ক্ষেত্রেই আমি দেখাচ্ছি, তাহলে কি আমরা ডেল দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে দেখো মাইনাস ডেল এ, থার্ড ব্র্যাকেটের ভেতরে এ মানে কি এর গাঢ়ত্বের পরিবর্তন বোঝাচ্ছে, বাই কি ডেল টি, সমান বি এর সাপেক্ষে লিখবো মাইনাস ডেল বি বাই ডেল টি। ডেল টি কি সময়ের পরিবর্তন, আর এখানে কি মানে ডেল টি সময়ে এই এর গাঢ়ত্বের পরিবর্তন ডেল এ হচ্ছে, তাহলে সেটাই তো বিক্রিয়া হার। যখন বি এর সাপেক্ষে লিখবো তখন ধরো লিখছি ডেল টি সময়ের পরিবর্তনে বি এর গাঢ়ত্বের পরিবর্তন ডেল বি হচ্ছে, থার্ড ব্র্যাকেটের ভিতরে বি মানে কি বি এর গাঢ়ত্বের পরিবর্তন বোঝাচ্ছে ডেল, তার সামনে ডেল আছে মানে কি বি এর গাঢ়ত্বের পরিবর্তন এটা। আবার দেবো কি সমান চিহ্ন, এবার সি এর সাপেক্ষে লিখবো প্লাস ডেল সি বাই ডেল টি, আবার সমান দিয়ে কি লিখবো, আবার সমান দিয়ে লিখবো প্লাস ডেল ডি বাই ডেল টি। দেখো পুরোটা তো ঠিকই আছে, কিন্তু তোমরা হয়তো বলবে দিদি এখানে মাইনাস, এখানে মাইনাস, আবার এগুলোই প্লাস। এই মাইনাস প্লাস ব্যাপারটা আসলে কি হচ্ছে, দেখো এই মাইনাস প্লাসের ব্যাপারটা আমি তোমাদের এবার বলছি। দেখো এই মাইনাস প্লাসের ব্যাপারটা প্রথমে বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে দেখি, যে বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে সামনে কেন মাইনাস হচ্ছে। দেখো আমরা একটু আগে বিক্রিয়া হার কি দেখেছিলাম, বিক্রিয়া হার আর দিয়ে কে রিপ্রেজেন্ট করব বলেছি। তাহলে বিক্রিয়া হার আমরা বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে বিক্রিয়ক পদার্থের
গাঢ়ত্বর হ্রাস বাই কি দেখেছিলাম, সময়। কারণ কি, বিক্রিয়ক পদার্থে থেকেই তো বিক্রিয়া জাতটা উৎপন্ন হচ্ছে, তাহলে এর গাঢ়ত্বর হ্রাস পেলে তবে তার গাঢ়ত্ব ক্রমশ বাড়বে, তবেই বিক্রিয়া জাত উৎপন্ন হবে। তাহলে দেখো, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বর হ্রাস পাচ্ছে, মানে ধরো এ থেকে বি এই বিক্রিয়াতে এই এর গাঢ়ত্ব ইনিশিয়ালি ছিল A1, তারপরে হয়ে গেছে A2, তাহলে কে বেশি হবে বলো? এটা তো কমন সেন্স। A1 বেশি ছিল, A2 কমে গেছে, কিন্তু যখন আমরা গাঢ়ত্বের পরিবর্তন লিখব তখন আমরা কি লিখব? ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস কি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন, সেটাই তো গাঢ়ত্বের পরিবর্তন। আর বাই কি, ডেল টি। ধরো সময়ের পরিবর্তনকে আমরা কি লিখলাম? ডেল টি। সময় মানে কি, এখানে সবই পরিবর্তন বোঝাচ্ছে। তাহলে ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এখানে ফাইনালটা কি A2 ধরেছি, আর কি এটা A1। তাহলে এখানে কি A1টা তো বেশি ছিল, A2 তো কমে গেছে বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে, কারণ ক্রমশ গাঢ়ত্ব এর কমে যাচ্ছে, তবেই বি উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, কম মাইনাস বেশি, A2 তো কম, তাহলে এখানে কম মাইনাস বেশি হচ্ছে। কম মাইনাস বেশি মানে কি, সেটা নেগেটিভ, বাই ডেল টি যেমন আছে। কম মাইনাস বেশি মানে কি, সামথিং নেগেটিভ, তাহলে নেগেটিভ আসছে, তাহলে নেগেটিভ ডেল এ লিখতে পারি পরিবর্তন, বাই কি ডেল টি, ডেল এ ডেল টি। তাহলে দেখো এখানে একটা নেগেটিভ আসছে, বুঝলে ব্যাপারটা? বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, তাহলে দেখো এখানে যে নেগেটিভ চলে এলো, বিক্রিয়া হার কি নেগেটিভ হয়? বিক্রিয়া হার কিন্তু কখনোই নেগেটিভ হয় না। আমি যদি কোনো এক বিক্রিয়ার হারকে নেগেটিভ দিয়ে বলি তাহলে কিন্তু তার কোনো তাৎপর্য নেই। তাহলে দেখো এখানে একটা নেগেটিভ আসছে, তাহলে আমাকে তো এটাকে পজিটিভ করতে হবে। তাহলে একটা নেগেটিভকে আমি কিভাবে পজিটিভ করতে পারবো? নেগেটিভের সাথে যদি একটা নেগেটিভ আমি মাল্টিপ্লাই করি তাহলে সেটা পজিটিভ হবে। দেখো তাহলে এটাকে যদি আমাকে পজিটিভ করতে হয় তাহলে আমাকে আর একটা নেগেটিভের সাথে একে গুণ করতে হবে, এর সামনে কি আর একটা নেগেটিভ লাগবে, তবে এই নেগেটিভ হবে পজিটিভ হবে। তাহলে দেখো, তাই আমরা বিক্রিয়া হার যখন আমরা বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে লিখব তখন আমরা আগে থেকেই সামনে একটা নেগেটিভ রেখে দেব, আর এখানে তো অটোমেটিকলি একটা নেগেটিভ আসবে ক্যালকুলেশনে, তাহলে সেই নেগেটিভ আর এই নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তাই আমরা বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে যখন লিখব তখন আমরা নেগেটিভ রাখবো। দেখো এবার বুঝলে যে সেখানে এ আর বি এর ক্ষেত্রে কেন নেগেটিভ হয়েছিল সামনে, এই কারণে নেগেটিভ হয়েছিল, কারণ আলটিমেটলি আমার পজিটিভটা দরকার, হারটা সবসময় পজিটিভে হবে। দেখো এরপর আমরা দেখব বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে। বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে দেখো বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে, কেন সেখানে কোনো নেগেটিভ হচ্ছে না। দেখো বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে বিক্রিয়া হার আমরা কি দেখেছিলাম, বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে দেখেছিলাম যে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধি, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন মানে কি, এখানে বৃদ্ধি পাচ্ছে, আসলে পরিবর্তন, এবার এখানে বৃদ্ধি পাচ্ছে তাই বৃদ্ধি লিখে দিচ্ছি। আর এখানে কি সময়ের পরিবর্তন। দেখো এই উদাহরণটাই যদি নিই, এ থেকে বি তৈরি হচ্ছে, ধরো এর প্রথমে কনসেন্ট্রেশন A1 ছিল, দিয়ে তারপর হয়ে গেছে A2। এখন বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে এর প্রথমে ধরো B1 ছিল, তারপর এর হয়ে গেছে B2। আমরা এখানে বিক্রিয়ক পদার্থকে কেন দেখব? আমরা এখানে বিক্রিয়ক পদার্থকে দেখব না, কারণ আমরা এটা বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে লিখছি হারটা, তাই আমরা বিক্রিয়াজাতকে দেখব। দেখো প্রথমে কি হয়েছে, প্রথমে তো বিক্রিয়াজাত পদার্থটা কম ছিল, তাই না? প্রথমে যখন বিক্রিয়াটা শুরু হয় তখন তো একদম 0 ছিল, বি তখন 0, তখন একটুও বিক্রিয়াজাত তৈরি হয়নি বিক্রিয়ার শুরুতে। তারপর ধীরে ধীরে B1 হলো, তারপর বিক্রিয়ার হার বাড়তে থাকলো, তারপর কি B2 তৈরি হলো। তাহলে ক্রমশ কি বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তো তাই তো বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে এর ক্ষেত্রে কিন্তু উল্টো হবে, এর ক্ষেত্রে কি হবে, B2 বেশি হবে B1 এর থেকে। আর B2 কি, B2 হচ্ছে ফাইনাল কনসেন্ট্রেশন, B1 ইনিশিয়াল। তাহলে আমরা এখানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সেটাই তো পরিবর্তন বাই ডেল টি।
তাহলে দেখো এখানে ফাইনালটা বেশি, এখানে B2 বেশি, তা B2 মাইনাস B1 এখানে কি হবে, এখানে অলরেডি পজিটিভই হবে কারণ বেশি। তাহলে দেখো এখানে অলরেডি এটা পজিটিভই হচ্ছে, তাহলে এর সামনে প্লাস মাইনাস কিছুই দেওয়ার দরকার নেই, কারণ কি এটা পজিটিভ আর আমাদের পজিটিভ দরকার, বিক্রিয়া হার পজিটিভ হয়, তাহলে তাই এর সামনে পজিটিভ। তবুও আমরা এমনি পজিটিভ আমরা দিতেই পারি, পজিটিভ দেওয়া যা আর কোনো কিছুর সামনে কিছু নেই মানে পজিটিভ আছে, তাহলে দিতেও পারি আবার নাও পারি, তাহলে এর ক্ষেত্রে পজিটিভ হচ্ছে। তাহলে দেখো এবার সামনের এই আগের পেজে যে রিয়াকশন রেটটা লিখেছিলাম, তাহলে সেটা আশা করি এবার বোঝা গেছে। তাহলে দেখো এরকম আমরা আরো কয়েকটা উদাহরণ দেখবো যেখানে আমরা বিক্রিয়ার হারটা লিখবো, ঠিক আছে। দেখো আমরা এবার কতগুলো এক্সাম্পল দেখে নিই। বিক্রিয়া হারটা কিন্তু লিখতে শিখতে হবে। তাহলে কোনো একটা বিক্রিয়া দেওয়া থাকলে সেই বিক্রিয়ার হারটা আমরা তার কিভাবে লিখবো। ধরো আমি একটা বিক্রিয়া লিখছি, নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2NH3 অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে। তাহলে এর ক্ষেত্রে তোমাকে যদি বিক্রিয়া হার লিখতে বলে কি লিখবে, তাহলে দেখো বিক্রিয়া হার আর, তাহলে দেখো কিভাবে লিখতে শুরু করব ভালোভাবে দেখো। N2 আর H2 এরা কি, এরা বিক্রিয়ক পদার্থ, আর এখানে NH3 কি বিক্রিয়াজাত পদার্থ, এরা বিক্রিয়া করে NH3 তৈরি করছে। তাহলে আমরা তো দেখলাম একটু আগেই যে বিক্রিয়ক পদার্থের আগে আমরা একটা মাইনাস দেব, কেন হবে আমি সেটাও তোমাদের একটু আগেই বললাম। তাহলে N2 আর H2 এদের সাপেক্ষে যখন আমরা হারটা লিখবো তখন সামনে মাইনাস হবে, তাহলে দিলাম একটা মাইনাস। এরপর কি নাইট্রোজেনের গাঢ়ত্বের পরিবর্তন ডেল N2 বাই কি ডেল টি সময়ের পরিবর্তন, আবার দেব কি সমান, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বিক্রিয়ার হার একই হবে। আবার দিলাম মাইনাস হাইড্রোজেন। দেখো এর ক্ষেত্রে একটা বলি কি না, দেখো যখন আমরা বিক্রিয়া হার লিখব তখন সামনের যে এই কোফিসিয়েন্ট, এই যে 3 এর সামনে কোফিসিয়েন্ট, হাইড্রোজেনের H2 সামনের কোফিসিয়েন্ট 3 রয়েছে, অ্যামোনিয়ার সামনে কোফিসিয়েন্ট 2 রয়েছে। আমরা যখন বিক্রিয়া হার লিখব তখন আমরা এই কোফিসিয়েন্ট গুলোকে কিন্তু বাই নিচে করে দেব, 1/, করে দেব কোফিসিয়েন্ট গুলোকে। মাইনাস থাকলো যেমন বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস আছে, কোফিসিয়েন্টটাকে আমরা নিচে করে দেব, বাই করে দেব 1/3, কোফিসিয়েন্টটাকে নিচে করে তারপর লিখবো কি ডেল H বাই ডেল টি, সব সেম থাকবে। এর সামনে কেন করিনি, এর সামনে তো কিছুই নেই, এর সামনে তো কিছু লেখা নেই মানে 1 আছে, বাট 1 আছে এটাকে করাও যা না করাও তা, কিন্তু এখানে 3 আছে, তাহলে 3 কে আমরা 1/, করে দিলাম, কোফিসিয়েন্টটাকে নিচে করব, সমান কি লিখবো এর ক্ষেত্রে কি হবে, অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হবে প্লাস হাফ ডেল NH3 বাই ডেল টি। তাহলে দেখো বোঝা গেল বিক্রিয়ার হারটা কিভাবে লেখা হচ্ছে। দেখো বিক্রিয়ার হারটা কিন্তু এইভাবে লেখা হবে। দেখো আরো উদাহরণ নেই, তাহলে আরো তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। দেখো SO2 গ্যাস এর সাথে অক্সিজেন গ্যাস, এদের বিক্রিয়ায় 2SO3 গ্যাস উৎপন্ন হচ্ছে। দেখো বিক্রিয়া হার আর সমান কি হবে, তাহলে এবার বিক্রিয়ক পদার্থ SO2 O2 এরা কি বিক্রিয়ক পদার্থ, এদের সাপেক্ষে তাহলে যখন লিখছি কি হবে মাইনাস ডেল SO2 বাই কি ডেল টি। দেখো এখানে কিন্তু SO2 এর আগে 2 কোফিসিয়েন্ট ছিল, তাহলে এখানে একটা হাফ হতো, দেখো ছেড়ে গেছি। এটা কিন্তু কখনোই ভুলবে না, কোফিসিয়েন্টটাকে 1/, করতে হবে, কোফিসিয়েন্টটাকে সবসময় নিচে নিয়ে আসতে হবে। তারপর দেখো সমান, অক্সিজেনের ক্ষেত্রেও তাহলে কি হবে মাইনাস, কিন্তু অক্সিজেনের আগে কিছুই নেই, তার মানে আমরা কিছুই 1/, করব না, আমরা লিখে দেবো কি ডেল O2 বাই ডেল টি, অক্সিজেনের গাঢ়ত্বের পরিবর্তন বাই ডেল টি। আবার সমান, দেখো SO3 তো বিক্রিয়াজাত পদার্থ, এর ক্ষেত্রে প্লাস, তাহলে 2টাকে 1/, করে দিলাম, তাহলে কি হবে ডেল SO3 বাই কি হবে ডেল টি। তাহলে দেখো বোঝা গেল। তাহলে দেখো এইভাবে আরো যদি আমরা এরকম উদাহরণ নিই, 2N2O5 গ্যাস, এখান থেকে 4NO2 গ্যাস প্লাস আরো কি O2 গ্যাস। তো দেখো এর ক্ষেত্রে বিক্রিয়া হার যদি দেখি, তাহলে এর ক্ষেত্রে বিক্রিয়া হার কি হবে না, এর ক্ষেত্রে বিক্রিয়া হার আমরা একে কি লিখবো আর দিয়ে ডিনোট করি,
তাহলে এর ক্ষেত্রে বিক্রিয়া হার আর সমান কি হবে না -1/2, কোফিসিয়েন্টটা নিচে এলো, বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে মাইনাস, তাহলে ডেল N2O5 N2O5 এর গাঢ়ত্বের পরিবর্তন বাই ডেল টি সমান কি সমান হলো যে +1/4 ডেল NO2 বাই হচ্ছে কি ডেল টি সমান হচ্ছে প্লাস ডেল O2 বাই কি ডেল টি। তাহলে বোঝা গেল। দেখো এরকম দেখবে তোমাদের বইয়ে, তোমরা যেই বই ফলো করো না কেন, দেখবে এরকম অনেক রিয়াকশন দেওয়া আছে। তোমরা সেই প্রতিটা রিয়াকশনের কিন্তু এরকম বিক্রিয়া হারটা লেখার চেষ্টা করবে, কারণ এরপর তোমরা দেখবে আমি এই ধরনের প্রবলেম কিছু করাবো। এই বিক্রিয়া হার, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন আসে, বিশেষ করে নিউমেরিক্যালস, অনেক কিন্তু নিউমেরিক্যালস আসবে। দেখো এরপর এরকম তো বহু উদাহরণ হয়। দেখো তার মধ্যে আরো একটা উদাহরণ, যেটা Cr2O7 এটা আয়নিত অবস্থায় একটা সমীকরণ, প্লাস 3HNO2, এখান থেকে তৈরি হচ্ছে Cr +3 প্লাস 3NO3 প্লাস 4H2O। দেখো এর ক্ষেত্রে যদি আমরা বিক্রিয়া হারটা লিখি, দেখো এর ক্ষেত্রে বিক্রিয়া হারটা তাহলে কি হবে না, এর ক্ষেত্রে বিক্রিয়া হার আর সমান কি হবে, দেখো প্রথমে কি ছিল Cr2O7 2-, তাহলে মাইনাস ডেল, কোনো কোফিসিয়েন্ট নেই, তাহলে 1 কিছুই হবে না, Cr2O7 2- বাই কি ডেল টি। এরপর দেখো এরপর আবার সমান দিয়ে কি ছিল 5H+, তাহলে H+ এর আগে কোফিসিয়েন্ট 5 ছিল, তাহলে -1/5 ডেল H+ বাই ডেল টি। আবার সমান দিয়ে কি লিখবো, সমান দিয়ে ছিল 3HNO2, ওটাও কি বিক্রিয়ক পদার্থ, তাহলে -1/3 ডেল HNO2 বাই কি ডেল টি। সমান দিয়ে বিক্রিয়াজাত পদার্থ কি ছিল না, ক্রোমিয়াম +3 ছিল, আর সামনে কত ছিল, কোফিসিয়েন্ট 2 ছিল, তাহলে +12 ডেল Cr+3 বাই কি ডেল টি সমান কি সমান 3NO3- ছিল, তাহলে +1/3, কোফিসিয়েন্টটা 1 হয়ে যাবে, 3NO3- ছিল, তাহলে 3টা নিচে চলে এলো, এবার কি ডেল NO3- বাই কি ডেল টি। লাস্ট কি ছিল, লাস্ট ছিল 4H2O, তাহলে 1/4, এগুলোর আগে কি প্লাস, এগুলো বিক্রিয়াজাত পদার্থ, তাহলে ডেল H2O বাই ডেল টি। দেখো এইভাবে কিন্তু এই বিক্রিয়া হারের এই সমীকরণটা লেখা হবে। এখন দেখো বিক্রিয়ক পদার্থ আবার যদি একটা লিখি 3A থেকে 2B + C, দেখো এই সমীকরণটার ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে আর সমান তাহলে কি হবে -1/3 ডেল A বাই ডেল টি সমান কি হবে +1/2 B বিক্রিয়াজাত, তাই কি হবে ডেল B বাই ডেল টি সমান কি হবে ডেল C বাই ডেল টি। কেন তার কারণ হচ্ছে সি এর আগে কোনো কোফিসিয়েন্ট নেই, তাই ডেল সি বাই ডেল টি। এখন দেখো এখানে এটা কি বিক্রিয়ক পদার্থ আর বি আর সি বিক্রিয়াজাত পদার্থ, তাহলে বি আর সি কি উৎপন্ন হচ্ছে আর এ কি কমে যাচ্ছে, মানে এ হচ্ছে অন্তর্হিত। তাহলে আমি যদি এখানে, এটা তো বিক্রিয়া হার, ওভারঅল এটা বিক্রিয়ার হার সবার সাপেক্ষে, বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ সবার সাপেক্ষে এটা ওভারঅল বিক্রিয়া হার। এবার যদি আমি বলি এর অন্তর্হিত হওয়ার হার, তাহলে কি হবে, দেখো যখন এর অন্তর্হিত হওয়ার হার বা বি এর উৎপন্ন হওয়ার হার বা সি এর উৎপন্ন হওয়ার হার বলবে, তখন কি হবে, তখন কি কোফিসিয়েন্ট কি আছে ওটা তোমাদের ভুলে যেতে হবে। কোফিসিয়েন্ট কি আছে ভুলে যাও, 3 আছে, কার আগে 3 আছে, কার আগে 2 আছে, কার আগে কিছু নেই, ওই সব ভুলে যাও। শুধু এর অন্তর্হিত হওয়ার আর যখন বলবে তখন শুধু এই পার্টটা হবে, যখন বি এর উৎপন্ন হওয়ার হার বলবে তখন শুধু এই পার্টটা হবে, আর সি এর যখন উৎপন্ন হওয়ার হার বলবে তখন শুধু এই পার্টটা হবে। এর ক্ষেত্রে সি এর কোফিসিয়েন্ট নেই বলে, যদি এখানে সি এরও কোনো কোফিসিয়েন্ট থাকতো তখনও কিন্তু শুধু এই পার্টটাই হতো। মানে ব্যাপারটা বুঝলে, যখন বিক্রিয়া হার বলবে তখন কোফিসিয়েন্ট সহ নেওয়া হবে বিক্রিয়া হারটা, কোফিসিয়েন্ট গুলোকে 1/, কিন্তু যখন
অন্তর্হিত হওয়ার হার বা শুধু উৎপন্ন হওয়ার হার বলবে, তখন কিন্তু ওই কোফিসিয়েন্ট বাদ, তখন এটা বাদ দিয়ে বাকি পার্টটা হবে। তাহলে এখানে এর অন্তর্হিত হওয়ার হার হবে মাইনাস ডেল এ বাই ডেল টি। এ অন্তর্হিত হচ্ছে মানে এর পরিমাণ কমছে, তাই মাইনাস সহ লিখতে হবে, যেটা একটু আগেও বলেছি যে বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস হয়। যখন এখানে বলবে বি এর উৎপন্ন হওয়ার হার, যখন এখানে বলবে বি এর উৎপন্ন হওয়ার হার, তখন কি হবে, তখনও কোফিসিয়েন্ট বাদ, তখন হবে প্লাস ডেল বি বাই ডেল টি, কারণ কি বিটা উৎপন্ন হচ্ছে তাই প্লাস। তাহলে দেখো বোঝা গেল, যখন হার বলবে তখন কোফিসিয়েন্ট সহ লেখা হবে, যখন এক একটার সাপেক্ষে বলবে শুধু যে বলবে যে এ এর অন্তর্হিত হওয়ার হার, বি এর উৎপন্ন হওয়ার হার, তখন কোফিসিয়েন্ট গুলো কিন্তু বাদ হবে। দেখো এরপর যখন আমরা এর ওপর নিউমেরিক্যালস করব, তখন এই ধারণাগুলো তোমাদের কাছে আরো বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এবার তাহলে কি না, এবার আমরা এর ওপরে কিছু নিউমেরিক্যালস করব। দেখো এখানে যেমন একটা কোশ্চেন কি বলেছে যে 3H2 প্লাস N2 থেকে 2NH3। দেখো এইটা কিন্তু একটু আগে আমি করিয়েছি। বলেছে এই বিক্রিয়াটির জন্য বিক্রিয়া হারের সমীকরণটি প্রকাশ করো। দেখো বিক্রিয়া হারের সমীকরণ আমরা কি জানি, যে বিক্রিয়া হার আর সমান কি হবে, দেখো যেইভাবে আমরা এতক্ষণ লিখে এসেছি সেই সমীকরণটাই কিন্তু এখানে লিখতে বলেছে, মানে মাইনাস, এখানে হাইড্রোজেন কি বিক্রিয়ক পদার্থ, এর জন্য মাইনাস, আর 3টা কি নিচে চলে আসবে 1/, তাহলে ডেল H2 বাই কি ডেল টি সমান নাইট্রোজেনের জন্য কি হবে মাইনাস ডেল N2 বাই কি হবে ডেল টি। এরপর কি অ্যামোনিয়া বিক্রিয়াজাত পদার্থ, এর জন্য কি হবে প্লাস 1/2, কোফিসিয়েন্টটা নিচে চলে এলো, বাই কি ডেল NH3 বাই ডেল টি। দেখো এখানে প্রশ্নটা এটাই, শুধু বিক্রিয়া হারের সমীকরণটা এখানে লিখতে বলেছে। দেখো তারপর দেখো আর একটা কোশ্চেন নিয়েছি আমি, যেটা কোশ্চেন 2তে কি বলেছে না, এই যে Cr2O7 এই সমীকরণটা দিয়ে বিক্রিয়া হার লেখাটা আমরা একটু আগেই দেখলাম। বলেছে কি এই ওপরের এই বিক্রিয়াতে Cr2O7 এর অদৃশ্য হওয়ার হার। দেখো এখানে Cr2O7 কি বিক্রিয়ক পদার্থ, এগুলো বিক্রিয়া করেই কি বিক্রিয়াজাত পদার্থগুলো তৈরি হচ্ছে। বেসিক্যালি এখান থেকে তো বোঝাই যাচ্ছে যে Cr2O7 থেকে কে তৈরি হচ্ছে, Cr+3। তাহলে এটা অদৃশ্য হচ্ছে আর এটা তৈরি হচ্ছে, তাই এখানে কি বলেছে এর অদৃশ্য হওয়ার হার 2.4 × 10⁻⁴ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স হলে NO3 এর অদৃশ্য হওয়ার হার দিয়ে দিয়েছে, আর এর উৎপাদন হওয়ার হার জানতে চেয়েছে। তাহলে দেখো যদি এটা দিয়ে এটা জানতে চাই, তার মানে নিশ্চয়ই এর সাথে এর কোনো কানেকশন আছে, আর সেই কানেকশন আমরা কোত্থেকে পাবো, সেই কানেকশন আমরা নিশ্চয়ই সেই বিক্রিয়া হারের সমীকরণটা না লিখলে পাবো না। তাহলে বিক্রিয়া হারের সেই সমীকরণটা কি হবে, মাইনাস ডেল Cr2O7 বাই কি ডেল টি সমান কি সমান মাইনাস 1/5 ডেল H প্লাস বাই কি ডেল টি সমান আরো কি হবে মাইনাস 1/3 ডেল HNO2 বাই কি ডেল টি সমান বিক্রিয়া জাতগুলোর ক্ষেত্রে কি প্লাস 1/2 ডেল Cr+3 বাই ডেল টি। দেখো এটা কিভাবে হচ্ছে আমি কিন্তু বারবারই বলে দিয়েছি। তাহলে 1/3 ডেল NO3 মাইনাস বাই কি ডেল টি সমান কি প্লাস 1/4 ডেল H2O বাই কি ডেল টি। দেখো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে কোনটা, দেখো বলেছে Cr2O7 এর অদৃশ্য হওয়ার হার, মানে কি অন্তর্হিত হওয়ার হার। দেখো অন্তর্হিত মানে কি কোফিসিয়েন্ট গুলো বাদ, কোফিসিয়েন্ট গুলোকে ধরা যাবে না। তাহলে দেখো আমরা যদি আলাদাভাবে শুধু এই দুটোর মধ্যে যে রিলেশনটা সেটা যদি শুধু লিখি, তাহলে Cr2O7 বাই ডেল টি এটাই কি অদৃশ্য হওয়ার হার, কারণ কোফিসিয়েন্ট তো বাদ, কোফিসিয়েন্ট বাদ দিয়ে যেটা হবে সেটাই হবে অদৃশ্য হওয়ার হার বা অন্তর্হিত হওয়ার হার, যেটা আমি বলেছি। তাহলে এটা সমান তাহলে আমরা কি লিখবো, কার উৎপাদনের হার চেয়েছে NO3 এর, NO3 কোথায়, এই যে NO3, তাহলে এটা সমান কি হবে প্লাস, দেখো মানে এটা সমান এটা লিখছি, এটা সমান তো এটা, তাহলে এই রিলেশন থেকেই তো আমরা এর আনসারটা পাবো। তাহলে NO3 মাইনাস বাই কি ডেল টি এটা সমান এটা আমরা জানি। এবার এখানে চেয়েছেটা কি, এখানে চেয়েছে NO3 এর উৎপাদনের হার। এখন এর উৎপাদনের হার মানে কি বলেছি কোফিসিয়েন্ট বাদ দিয়ে এইটা এর উৎপাদনের হার, তাহলে আমাদেরকে এইটার আনসার বের করতে হবে। তাহলে এইটার আনসার বের করতে হলে আমরা যদি এটাকে এদিকে নিয়ে চলে যাই, তাহলে NO3 এর উৎপাদনের হার মানে কি এইটা,
প্লাস এইটা, মানে এটা সমান তাহলে কি 3 ইন্টু ডেল Cr2O7 2 মাইনাস বাই ডেল টি, এখানে একটা মাইনাস ছিল, তাহলে এটাই এর উৎপাদনের হার, মানে 3 ইন্টু, দেখো এর অদৃশ্য হওয়ার হার কত দিয়ে দিয়েছে 2.4 ইন্টু 10⁻⁻4, মানে পুরো এই পার্টটার বলে দিয়েছে 2.4 ইন্টু 10⁻⁻4, তাহলে এখান থেকে আমরা আনসার কত পাচ্ছি 7.2 ইন্টু 10⁻⁻4 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। দেখো অঙ্কটা তাহলে বোঝা গেল। দেখো এখানে তাহলে কি বলেছে, প্রথমে আমরা বিক্রিয়া হারটা লিখলাম, যেটা লেখাটা কিন্তু লিখতে পারাটা কিন্তু খুবই জরুরি। এই যদি তোমরা যদি এই ইকুয়েশনটা না লিখতে পারো পরপর, তাহলে এই সব কোথা থেকে পাবে, আর এই সব বের করতে পারবে না। তাহলে এই ইকুয়েশনটা প্রথমে লিখতে হতো, তাহলে লেখার পর আমরা দেখলাম যে কি দিয়ে দিয়েছে আর কি জানতে চেয়েছে, তাহলে সেই দুটোর মধ্যে রিলেশনটা আমরা আলাদাভাবে লিখে নিলাম। তাহলে তারপর কি চেয়েছে না এর উৎপাদনের হারটা শুধু চেয়েছে, এর উৎপাদনের হার মানে কি শুধু এই পার্টটার আনসার চেয়েছে। তাহলে আর রিলেশনে কি, রিলেশনে এটা সমান এটা ছিল, তাহলে 3টাকে ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে এই পার্টটার আনসার চেয়েছে। আর এই পার্টটার কি দেওয়া রয়েছে, এই পার্টটা মানে কি, এই পার্টটা মানে হলো Cr2O7 এর অদৃশ্য হওয়ার হার, তাহলে দেখো সেটাই এখানে দেওয়া রয়েছে, তাই এর সাথে কি 3 গুণ হলো, হয়ে যে আনসারটা এলো, তাহলে এটাই কি, এটাই এর উৎপাদনের হার। তাহলে দেখো বোঝা গেল। দেখো তোমরা যাতে আরো ভালোভাবে বুঝতে পারো তার জন্য দেখো এখানে আমি আরেকটা এক্সাম্পল নিয়েছি। কি কোশ্চেন 3তে কি বলেছে না 2A থেকে B, বিক্রিয়াটা এখানে কি হচ্ছে 2A থেকে B, এই বিক্রিয়াটিতে 10 মিনিটে বিক্রিয়কের গাঢ়ত্ব 0.8 মোলার থেকে হ্রাস পেয়ে কি হয়েছে 0.4 মোলার, তাহলে কি বি এর উৎপাদনের হার। তাহলে দেখো এখানে 2A থেকে B এটাই তাহলে বিক্রিয়াটা, তাহলে এখানে যদি আমরা বিক্রিয়া হারটা এবার লিখি, বিক্রিয়া হার আমরা জানি কেমন ভাবে লিখতে হয়, এই যে বিক্রিয়ক পদার্থ, তাহলে এর আগে -1/2 হয়ে যাবে কোফিসিয়েন্টটা, আর কি হবে ডেল A বাই ডেল টি সমান কি হবে প্লাস ডেল B বাই কি হবে ডেল টি। দেখো এখানে কি বলেছে 10 মিনিটে বিক্রিয়কের গাঢ়ত্ব 0.8 মোলার থেকে হ্রাস পেয়ে 0.4 মোলার হয়, অর্থাৎ এখানে আর সমান এই যে -1/2, এখানে বিক্রিয়কটা এখানে A, তাহলে দেখো এখানে ডেল এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে A মানে কি এটা A এর গাঢ়ত্ব, আর ডেল থার্ড ব্র্যাকেটের ভিতর A মানে কি A এর গাঢ়ত্বের পরিবর্তন, তাহলে এর যেই গাঢ়ত্বের পরিবর্তন, তাহলে -1/2 যেমন আছে এর গাঢ়ত্বের পরিবর্তনটা কিভাবে হয়েছে, ইনিশিয়াল গাঢ়ত্বের হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে দেখো এটা যদি A1 ধরি, তাহলে A1 কি এটা ফাইনাল মাইনাস কি মাইনাসে A2 এটা কি ইনিশিয়াল, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ডেল টি মানে টাইমের পরিবর্তনটা, তাহলে -1/2। তাহলে দেখো এখানে ফাইনাল কত 0.4, ইনিশিয়ালি 0.8 ছিল, তবে তো কমে গিয়ে ফাইনালি 0.4 হলো, কারণ এটা বিক্রিয়ক তাই কমে আছে গাঢ়ত্ব, বাই ডেলটা কি 10 মিনিটের মধ্যে হয়েছে। তাহলে দেখো -1/2, এখানে কিন্তু একটা মাইনাস আসছে 0.4/10, তাহলে এই মাইনাস কত হলো প্লাস হয়ে গেল, তাহলে 0.4/20 সমান কত হচ্ছে না 0.02 মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। তাহলে বোঝা গেল 0.02। দেখো তাহলে এর আনসার কি হলো বি এর উৎপাদনের হার। তাহলে দেখো আর এটা কি বিক্রিয়া হারটা, তাহলে বিক্রিয়ার হার এটা বেরোলো, আর এই রিলেশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি বিক্রিয়া হার আর সমানই তো এটা, এই যে ডেল বি বাই ডেল টি, এখানে থার্ড ব্র্যাকেট ছিল, তাহলে এই যে ডেল বি বাই ডেল টি এই যে ব্যাপারটা রয়েছে এটা, এই যে প্লাস ডেল বি বাই ডেল টি কি এটা সমান তো বি এর উৎপাদনের হার, এটা সমান বি এর উৎপাদনের হার। তাহলে এটাই যদি বি এর উৎপাদনের হার হয় আর এটাই তো বিক্রিয়া হার, এই রিলেশন থেকে আমরা দেখতে পাচ্ছি, কারণ এর তো কোনো কোফিসিয়েন্ট নেই, তাহলে এটাই এর আনসার। তাহলে বি এর উৎপাদনের হার সমান কত 0.02 মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স, তাহলে এটাই আনসার। তাহলে দেখো, তাহলে আশা করি তোমাদের এই এতক্ষণ ধরে এই যে বিক্রিয়া হারের যে এই যে কনসেপ্টটা, এখান থেকে নিউমেরিক্যালস কিভাবে সলভ করতে হয় আশা করি বোঝা গেছে। দেখো এরপর আমরা কি দেখবো, এই যে রাসায়নিক বিক্রিয়ার হারটা কেমন হবে সেগুলো কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করছে। যেমন কি সেগুলো হচ্ছে, 1 উষ্ণতার উপর নির্ভর করে,
উষ্ণতা, উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে? না উষ্ণতা যদি বাড়ে, উষ্ণতা বাড়লে বিক্রিয়া হার কি হয় না, উষ্ণতা বাড়লে বিক্রিয়া হার বাড়ে। আর কিসের উপর নির্ভর করে? 2 নম্বর তোমার হচ্ছে গাঢ়ত্বের উপর নির্ভর করে। কার গাঢ়ত্ব? না বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যদি বাড়ে, বিক্রিয়ক পদার্থ যত বেশি পরিমাণে থাকবে, বিক্রিয়া হার মানে বিক্রিয়াটা তত তাড়াতাড়ি সম্পন্ন হবে, বিক্রিয়ার যে গতিবেগ সেটা তত বাড়বে। 3 নম্বর আরো কি কি বিষয়ের উপর নির্ভর করে? না অনুঘটক। তাহলে অনুঘটক কি করে? না অনুঘটক কোন রাসায়নিক বিক্রিয়াকে কি করে? বিক্রিয়াকে ত্বরান্বিত করে। অনুঘটক রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে মানে কি? মানে রাসায়নিক বিক্রিয়ার হার বাড়ায়। যেমন ধরো যখন আমরা কি জানি হেবার পদ্ধতিতে এটা এক্সাম্পল বলছি, হেবার পদ্ধতিতে NH3 প্রস্তুতিতে, হেবার পদ্ধতিতে যে অ্যামোনিয়া প্রস্তুতি, এটা আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি। তাহলে হেবার পদ্ধতিতে যে অ্যামোনিয়া প্রস্তুতিতে এখানে Fe চূর্ণ অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। অনুঘটক কি থাকে? অনুঘটক থাকে। এই অনুঘটকগুলোর কাজ কি? এরা ওই প্রসেসটাকে ত্বরান্বিত করে, প্রসেসটাতে আরো সাহায্য করে। তাহলে 4 নম্বর আরো কি অনুঘটক ছাড়া আর কি? বিক্রিয়কের ক্ষেত্রফল মানে কিসের ক্ষেত্রফল? না পৃষ্ঠতলের ক্ষেত্রফল। বিক্রিয়ক পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কার পৃষ্ঠতলের ক্ষেত্রফল? বিক্রিয়ক পদার্থের যত বাড়বে, বিক্রিয়ার হার তত বাড়বে। আরো কি? আর যে ফ্যাক্টরের উপর নির্ভর করে সেটা হলো আলোর তীব্রতার উপর কিভাবে নির্ভর করছে? না আলোর তীব্রতা যত বাড়বে, আলোর এই যে তীব্রতা যত বাড়বে, বিক্রিয়া হার তত বাড়বে। তাহলে দেখো বোঝা গেল যে বিক্রিয়ার হারটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে। মোটামুটি এই 5টা পয়েন্ট মনে রাখলেই চলবে যে উষ্ণতার উপর, গাঢ়ত্বের উপর। উষ্ণতা যত বাড়বে বিক্রিয়ার হার তত বাড়বে। গাঢ়ত্ব, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যত বাড়বে তাহলে বিক্রিয়াজাত পদার্থ তত বেশি পরিমাণে উৎপন্ন হবে, ফলে বিক্রিয়ার হার কি তত বাড়বে। অনুঘটক কি করে? রাসায়নিক বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, রাসায়নিক বিক্রিয়া দ্রুত সম্পন্ন হতে সাহায্য করে। বিক্রিয়কের ক্ষেত্রফল, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে বিক্রিয়ার হার তত বাড়বে। আলোর তীব্রতা যত বাড়বে বিক্রিয়ার হার তত। দেখো এরপর কি রয়েছে? না এরপর ভরক্রিয়া সূত্রটা কি? না দেখো আমি খুব সহজ সরল ভাষায় লিখেছি, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের ঘাতের গুণফলের সমানুপাতিক। মানে দেখো ব্যাপারটা স্টেটমেন্টে বোঝা যায়নি, বুঝতে পেরেছি। এটা একটা যদি আমি এবার উদাহরণ দিয়ে বলি, কি বলেছে দেখো, ধরো একটা বিক্রিয়া AA প্লাস BB প্লাস CC প্লাস CC, না এত বড় লেখার দরকার নেই, ধরো এখান থেকে তৈরি হচ্ছে CC, মানে এখানে বিক্রিয়ক পদার্থটাকে A আর B, আচ্ছা এখানে ক্যাপিটাল A আর ক্যাপিটাল B ক্যাপিটাল C এরা কি? এরা পদার্থগুলো, এগুলো এরা A বিক্রিয়ক পদার্থ, এও বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ। আর এদের আগে যে স্মল a স্মল b স্মল c এগুলো কি? এদের কোফিসিয়েন্ট, মানে 3, 2 এগুলো থাকে তো কোফিসিয়েন্ট। এখানে আমি স্মল a স্মল b স্মল c লিখেছি। তাহলে দেখো এখান থেকে আমি যদি এবার বিক্রিয়া হার লিখি, আমরা কিভাবে বিক্রিয়া হারটা লেখা শিখেছি যে -1/a কোফিসিয়েন্টকে নিচে নামিয়ে দিলাম 1 করে, দিয়ে কি ডেল a বাই ডেল টি, এরপর কি -1/b ডেল b বাই কি ডেল টি সমান কি প্লাস 1/c ডেল c বাই ডেল টি। আমরা এইভাবে শিখেছি। এবারে আমরা বিক্রিয়া হারটাকে আরো অন্যরকম ভাবে লিখবো। কেমন লিখবো? এখানে যেরকম বলেছে বিক্রিয়া হারটা লিখবো কিভাবে? না এটা কার সাথে সমানুপাতিক বলেছে? বলছে গাঢ়ত্বের ঘাতের গুণফল, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের ঘাতের গুণফলের সমানুপাতিক।
তাহলে দেখো সমানুপাতিক চিহ্ন দিলাম, বিক্রিয়া হারটা সমানুপাতিক। বিক্রিয়ক পদার্থ কে রয়েছে? এ, আর কে রয়েছে? বি। এদেরকে থার্ড ব্র্যাকেটের ভেতর লেখা মানে কি, এটা এর গাঢ়ত্ব বোঝাচ্ছে আর এটা বি এর গাঢ়ত্ব বোঝাচ্ছে। এদের গাঢ়ত্বের ঘাতের, দেখো ঘাতটা কোনটা হবে আসলে, এর যে কোফিসিয়েন্ট এটা এর ঘাতে, আর বি এর যে কোফিসিয়েন্ট এটা এর ঘাতে যাবে, এটা এর পাওয়ারে যাবে, এর কোফিসিয়েন্টটা এর পাওয়ারে যাবে, এর কোফিসিয়েন্টটা এর পাওয়ারে যাবে। এর সাথে কি সমানুপাতিক, এই লাইনটা এই স্টেটমেন্টটাতে এইটাই বলেছে, সেটাকেই আমরা ইকুয়েশন আকারে লিখলাম। এখন দেখো এই সমানুপাতিক চিহ্ন যদি আমি তুলতে চাই তাহলে আমাকে একটা ধ্রুবক আনতে হবে। ধরে নিলাম ধ্রুবকটা কি, কে। এবার যেমন আছে তেমন। তাহলে দেখো এই কেটাই হলো হার ধ্রুবক, এই কেটাই হলো বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে বোঝা গেল। এবার দেখো এটাই তাহলে ভরক্রিয়ার সূত্রতে বলেছে বিক্রিয়ার হার। এখন যদি এবার এই কে সম্বন্ধে আমি বলি, দেখো কেটা তো এখানে হার ধ্রুবক। যদি এ সমান আর বি সমান যদি 1 হয়, যদি হয় তাহলে কি হবে, তাহলে আর সমান কে হবে, আর সমান কে হবে। দেখো এখান থেকে আমি হার ধ্রুবকের সংজ্ঞা লিখতে পারবো, হার ধ্রুবকের সংজ্ঞাটা আমি এখান থেকে লিখতে পারবো। হার ধ্রুবকের সংজ্ঞা কি হবে, তাহলে দেখো সংজ্ঞাটা আমি লিখে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা হার ধ্রুবকের সংজ্ঞা হিসেবে কি লিখতে পারি না, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে, ধরে নিলাম আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থগুলির একক গাঢ়ত্বে, দেখো এই যে বলেছি যদি এ এর গাঢ়ত্ব বি এর গাঢ়ত্ব 1 হয়, এরা কি বিক্রিয়ক পদার্থ, তাহলে বিক্রিয়ক পদার্থগুলির একক গাঢ়ত্বে ওই রাসায়নিক বিক্রিয়ার যে হার হয়, হার কি আর, তাকে ওই বিক্রিয়ার হার ধ্রুবক বলে। সেক্ষেত্রে আর সমান কে, অর্থাৎ কি, তাহলে যে হার হয় সেক্ষেত্রে সেটাই হার ধ্রুবক। তাহলে দেখো এই ইকুয়েশন থেকেই কিন্তু আমরা সংজ্ঞাটা লিখতে পারছি, মুখস্থ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এখান থেকেই কিন্তু দেখো সংজ্ঞাটা লেখা হয়ে গেল, হার ধ্রুবকের সংজ্ঞা। তাহলে এটাই হার ধ্রুবক। তাহলে দেখো এখান থেকে এবার একক হার ধ্রুবকের, তাহলে একক কি হবে, দেখো হার ধ্রুবক তো এক্ষেত্রে হারের সমান হচ্ছে, তাহলে হারের যে একক মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, সেটাই হার ধ্রুবকের একক। দেখো এবার হার ধ্রুবকের বৈশিষ্ট্য, হার ধ্রুবক মানে এই যে কে, এর বৈশিষ্ট্য, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে হার ধ্রুবকের বৈশিষ্ট্য কি কি, দেখো বৈশিষ্ট্যগুলো কি, দেখো বৈশিষ্ট্যগুলো কি না, নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক নির্দিষ্ট হয়। একটা যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক কিন্তু কনস্ট্যান্ট থাকবে। আর 2 নম্বর কি বলেছে না, একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক যেমন বিভিন্ন ক্রমের হয়, হার ধ্রুবকের এককগুলিও সেই নির্দিষ্ট ক্রমের হয়। দেখো এই ব্যাপারটা এখানে ক্রম মানে কি বলেছে, এই প্রথম ক্রম কি, দ্বিতীয় ক্রম কি, তৃতীয় ক্রম কি, এগুলো আমরা এর পরে পড়বো। তোমরা এখন শুধু এই লাইনটাকে স্টেটমেন্ট আকারে মনে রাখো, এর ডিটেলস আমরা এর পরে পড়বো এই চ্যাপ্টারেই। তার মধ্যে প্রথম ক্রম কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কিনা একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক যেমন বিভিন্ন ক্রমের হয়, তেমন হার ধ্রুবকের এককগুলিও নির্দিষ্ট ক্রমের হয়। আর নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে অনুঘটক ব্যবহার করলে বিক্রিয়ার হার ধ্রুবকের মান বৃদ্ধি পায়, আর উষ্ণতা পরিবর্তনে হার ধ্রুবকের মান পরিবর্তন হয়। অর্থাৎ বিক্রিয়া হার যেরকম উষ্ণতার উপর নির্ভর করে, অনুঘটকের উপর নির্ভর করে, তেমন হার ধ্রুবকও কিন্তু উষ্ণতার উপর আর অনুঘটকের উপর নির্ভর করে। দেখো আর যেটা একটা ইম্পর্টেন্ট কথা, সেটা কি না, বহু ধাপ বিশিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে, সেই বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিন্যাসের সময় দেখেছিলাম বহুধাপ বিশিষ্ট বিক্রিয়া। দেখো বহুধাপ বিশিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে মন্থর গতি সম্পন্ন বিক্রিয়াটি হলো হার নির্ণায়ক ধাপ। এটা কিন্তু স্টেটমেন্ট আকারে মনে রাখতে হবে। একটা বহুধাপ বিশিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে কোন ধাপ থেকে তুমি বিক্রিয়াটার হার নির্ণয় করবে সেটা কি করে বুঝবে না, মন্থর গতি সম্পন্ন বিক্রিয়ার যে ধাপটা সেটাই হলো হার নির্ণায়ক ধাপ।
তো দেখো আজকে তাহলে আমরা বেসিকটা পড়লাম, একদম একদম বেসিক থেকে রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারে। যেহেতু তোমাদের এই চ্যাপ্টারটা নতুন, একদমই এই সম্বন্ধে তোমরা আগে কিছুই পড়োনি, তাই দেখো আজকে আমরা কম করেই পড়লাম, এতটা পর্যন্তই আজকে থাক। এরপরে নেক্সট লেকচারে আমরা কি শুরু করব না, আমরা নতুন টপিক বিক্রিয়ার ক্রম শুরু করব, মানে অর্ডার। সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে প্রথম ক্রমের বিক্রিয়া কি, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া কি, তৃতীয় ক্রমের বিক্রিয়া কি। তো তাহলে তোমরা সম্পূর্ণ দেখবে এবং কেমন লাগলো, তোমরা সমস্ত কিছুটা বুঝতে পারলে কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আজকে এতটা পর্যন্তই, নেক্সট লেকচারে আমরা ক্রম নিয়ে আলোচনা করব।